আচ্ছা, এমন অনেক কিছুই তো আছে যা আমরা প্রতিদিন দেখি কিন্তু সেভাবে হয়তো খেয়ালই করি না। যেমন ধরুন গাড়ির টায়ার, বিশেষ করে টায়ারের ওপরের এই খাঁজগুলো। এগুলো কেন থাকে কখনো ভেবে দেখেছেন? তো এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব এই খাতগুলোর সবচেয়ে বড় কাজটা কি, মানে রাস্তার বিপদ থেকে কিভাবে বাঁচায়। তারপর একটু বিজ্ঞানের গভীরে যাব, মানে গ্রিপ জিনিসটা আসলে কি। আর হ্যাঁ, বিভিন্ন রাস্তার জন্য যে বিভিন্ন ডিজাইন হয় সেটাও দেখব। এর একটা পরিবেশগত দিকও আছে কিন্তু, বেশ অবাক করার মতো। আর সবশেষে ভবিষ্যতে কি হতে চলেছে চাকার এই প্রযুক্তিতে, সেটাও থাকবে। তো চলুন প্রথমেই শুরু করা যাক টায়ারের এই খাঁজ বা ট্রেড, সবচেয়ে জরুরি, মানে জীবন বাঁচানোর কাজটা দিয়ে। রেসিং কারগুলোতে তো একদম প্লেন মসৃণ টায়ার দেখা যায়, তাই না? যেগুলোকে স্লিক টায়ার বলে। তো প্রশ্ন আসতেই পারে, ওগুলোতে যদি এত ভালো গ্রিপ পাওয়া যায়, তাহলে আমাদের সাধারণ গাড়িতে সেগুলো ব্যবহার করা হয় না কেন? উত্তরটা কিন্তু একদম সহজ। এক কথায় বললে, পানি। ব্যাপারটা কি হয়, যখন টায়ার আর রাস্তার মাঝে পানি জমে যায় আর টায়ারটা সেই পানি যথেষ্ট দ্রুত সরাতে পারে না, তখন গাড়িটা আক্ষরিক অর্থে পানির উপর দিয়ে ভেসে চলতে শুরু করে। মানে চাকা আর রাস্তার মধ্যে সংযোগটাই বিচ্ছিন্ন হয়ে যায়। এই সাংঘাতিক বিপদটার নামই হল অ্যাকোয়াপ্লানিং। আর এইখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। টায়ারের খাঁজের গভীরতা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই চার্টটা দেখলেই বোঝা যায়। এই খাঁজগুলো আসলে একটা ছোট্ট পাম্পের মতো, পানি সরিয়ে দেওয়ার কাজ করে। এখন টায়ার যত পুরনো হয়, মানে খাঁজগুলো যত ক্ষয়ে যায়, এই পাম্পের ক্ষমতাও কিন্তু ততই কমতে থাকে। ভাবা যায় ব্যাপারটা, একটা গাড়ি নতুন টায়ার নিয়ে পুরোপুরি থেমে গেছে, আর ঠিক সেই মুহূর্তে ক্ষয়ে যাওয়া টায়ারের আরেকটা গাড়ি তখনও প্রায় 50 মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটছে। মানে একটা গাড়ি থেমে গেলেও অন্যটা তখনও হাইওয়ের স্পিডে। টায়ার ক্ষয়ে যাওয়ার আসল বিপদটা এখানে। আচ্ছা, পানি সরানোর ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এর বাইরেও তো ব্যাপার আছে, তাই না? মানে একটা টায়ার ঠিক কিভাবে রাস্তাকে আঁকড়ে ধরে, চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু দেখি। রাস্তার সাথে টায়ারের এই যে আঁকড়ে ধরে থাকা বা গ্রিপ, এর পেছনে মূলত দুটো অদৃশ্য শক্তি কাজ করে। একটা হলো অ্যাডহেশন, যা অনেকটা আঠার মতো, মানে টায়ারের রাবার আর রাস্তার অণুগুলোর মধ্যে একটা রাসায়নিক আকর্ষণ। আর দ্বিতীয়টা হলো হিস্টেরেসিস। এটা একটু মজার। রাস্তা তো পুরোপুরি মসৃণ হয় না, তাই না? তো সেই উঁচু নিচু জায়গার উপর দিয়ে যাওয়ার সময় রাবারটা যে সংকুচিত আর প্রসারিত হয়, তা থেকেও কিন্তু গ্রিপ তৈরি হয়। তো টায়ারের এই খাঁজগুলোর প্রধান কাজটাই হল রাস্তা আর রাবারের মধ্যে থেকে পানি, ধুলোবালি, ময়লা এসব সরিয়ে দেওয়া, যাতে রাবারটা সরাসরি রাস্তার সংস্পর্শে আসতে পারে। আর তখনই কিন্তু এই অ্যাডহেশন আর হিস্টেরেসিস, এই দুটো শক্তি ঠিকঠাক কাজ করতে পারে। মানে একটা পরিষ্কার কন্ট্যাক্ট প্যাচ তৈরি করাটাই আসল লক্ষ্য। কিন্তু একটা কথা ভাবুন তো, সব রাস্তায় কি একরকম? একদমই না। কোথাও পিচঢালা মসৃণ রাস্তা, কোথাও আবার বরফ বা কাদা। তাহলে কি এক ডিজাইনের টায়ার সব জায়গায় চলবে? না, চলবে না। আর এ কারণেই ইঞ্জিনিয়াররা প্রয়োজন অনুযায়ী নানা রকমের প্যাটার্ন ডিজাইন করেছেন। যেমন ধরুন, দৈনন্দিন ব্যবহারের গাড়ির জন্য আছে সিমেট্রিক্যাল ডিজাইন, আবার হাই পারফরমেন্স গাড়ির জন্য আছে অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন, যা ভেজা শুকনো দুই রাস্তাতেই ভালো কাজ করে। আবার দেখুন ডিরেকশনাল প্যাটার্ন, যার ভি শেপের খাঁজগুলো পানি সরানোর জন্য একেবারে ওস্তাদ। শুধু তাই না, একেবারে চরম পরিস্থিতির জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা আছে। যেমন বরফের রাস্তায় চলার জন্য টায়ারে হাজার হাজার ছোট ছোট চিরা বা সাইপস থাকে, যা বরফকে কামড়ে ধরে। আবার কাদা মাটির রাস্তায় চলার জন্য টায়ারে বড় বড় ফাঁক থাকে, যাতে কাদা আটকে না গিয়ে ছিটকে বেরিয়ে যেতে পারে। এমনকি বালির ওপর দিয়ে চলার জন্য বিশেষ প্যাডেলের মতো ডিজাইন আছে। কিন্তু এই যে এত গ্রিপ, এত ঘর্ষণ, এর একটা অন্য দিকও আছে। একটা লুকানো মূল্য, যা আমাদের পরিবেশকে দিতে হচ্ছে। আর এই ব্যাপারটা বেশ ভাবনার। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা সত্যি। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৬০ লক্ষ টন টায়ারের ক্ষুদ্র কণা পরিবেশে মিশে যাচ্ছে। হ্যাঁ, ৬০ লক্ষ টন, শুধু গাড়ি চলার কারণে। এই কণাগুলোকে বলা হয় টায়ার অ্যান্ড রোড ওয়্যার পার্টিকলস, বা TRWP। আর এগুলো আসলে এক ধরনের মাইক্রোপ্লাস্টিক, যা মাটি,
পানি এমনকি আমাদের শ্বাস-প্রশ্বাসের বাতাসের সাথেও মিশে গিয়ে মারাত্মক দূষণ ছড়াচ্ছে। আর এখানেই একটা আধুনিক প্যাচ। আমরা তো এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছি, তাই না? পরিবেশ দূষণ কমানোর জন্য। কিন্তু মজার ব্যাপার হলো ব্যাটারির কারণে এই গাড়িগুলো বেশ ভারী হয় আর এদের মোটরের শক্তিও অনেক বেশি। ফলে সাধারণ গাড়ির চেয়ে এদের টায়ার ক্ষয় হয় প্রায় 30% বেশি। মানে একদিকে বায়ু দূষণ কমছে তো অন্যদিকে এই মাইক্রোপ্লাস্টিক দূষণ হয়তো বেড়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে নিরাপত্তা আর পরিবেশ, এই দুটো চ্যালেঞ্জ একসাথে সামলানোর জন্য কি করা হচ্ছে? ভবিষ্যতের পথটা কি? একটা বড়সড় পরিবর্তন কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে। এখন নতুন নিয়ম অনুযায়ী একটা টায়ার শুধু নতুন অবস্থাতেই ভালো পারফর্ম করলে চলবে না, বরং সেটা আইনি সীমা পর্যন্ত ক্ষয়ে যাওয়ার পরেও যেন ভেজা রাস্তায় ন্যূনতম সুরক্ষা দিতে পারে সেটাও নিশ্চিত করতে হবে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর এর প্রভাবটা যে কত বড় হতে পারে তা মিশেলিনের একটা স্টাডি দেখলেই বোঝা যায়। যদি টায়ারগুলোকে তাদের পুরো আয়ুষ্কাল পর্যন্ত ব্যবহার করা যায় তাহলে শুধু ইউরোপেই বছরে প্রায় ১৩ কোটি টায়ার বাঁচানো সম্ভব। আর এর সাথে কার্বন নিঃসরণও কমবে প্রায় ৬৬ লক্ষ মেট্রিক টন। ভাবা যায়? শুধু নিয়মকানুন নয়, টায়ারের নিজস্ব প্রযুক্তিও কিন্তু থেমেনি। ভবিষ্যতের টায়ারে হয়তো স্মার্ট সেন্সর থাকবে যা রিয়েল টাইমে টায়ারের অবস্থা জানিয়ে দেবে। আরও উন্নত রাবার কম্পাউন্ড ব্যবহার করা হচ্ছে যা একাধারে গ্রিপ, স্থায়িত্ব এবং জ্বালানি সাশ্রয় সব দিকেই নজর রাখবে। এমনকি এমন 3D প্রিন্টেড টায়ারের কথাও ভাবা হচ্ছে যা ক্ষয় যাওয়ার সাথে সাথে ভেতর থেকে নতুন খাঁজ বেরিয়ে আসবে। তাহলে দেখুন টায়ারের ওপরের এই সাধারণ দেখতে খাঁজগুলো আসলে কতটা অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের ফল। নিরাপত্তা, পারফরম্যান্স আর এখন পরিবেশ, এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা চলছে, যা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা সাধারণ খাঁজ থেকে শুরু করে এক জটিল পরিবেশগত চ্যালেঞ্জ পর্যন্ত আগামী দিনে আমরা আমাদের টায়ারের কাছে ঠিক কী চাইব?